নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক। আর আজ কম বেশি সন্ধে 7টায় দেখুন জাতীয় বিভাগে লোকসভা নির্বাচনের প্রচারে এবং প্রশাসনে নরেন্দ্র মোদীর আমিত্ব এবং হাম্বড়ামি নিয়ে 20 এপ্রিল শনিবার দৈনিক বর্তমান পত্রিকায় প্রকাশিত তন্ময় মল্লিকের লড়াইটা মোদীর আমিত্বের বিরুদ্ধে নামক প্রতিবেদন অবলম্বনে আমাদের বিশেষ প্রতিবেদন লড়াইটা মোদীর আমিত্বের বিরুদ্ধে। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তন্ময় মল্লিক কি লিখেছেন। তন্ময় মল্লিক লিখেছেন, অপেক্ষার অবসান। প্রথম দফার 21টা রাজ্যের 102টো আসনের ভোট গ্রহণ শেষ হয়েছে। বাংলায় 3টে। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায়। তার মধ্যে সর্বাধিক মোতায়েন ছিল অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিকের নির্বাচনী কেন্দ্র কোচবিহারে। বুথ পাহারায় দাদার পুলিশ। সেই সুযোগে নিশীথ বাবুর কেন্দ্রেই তৃণমূলের ব্লক সভাপতিকে পিটিয়ে ভোটের প্রথম সকালে বেড়াল মারতে গিয়েছিল গেরুয়া শিবির। তাতে বিজেপির লাভ হলো নাকি ক্ষতি হলো সেটা অবশ্য পরে বোঝা যাবে। তবে প্রচন্ড গরমের মধ্যেও মহিলাদের লম্বা লাইন গেরুয়া শিবিরের কপালে কিন্তু ভাঁজ ফেলেছে। কারণ বাংলায় নরেন্দ্র মোদীর গ্যারান্টিকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার। ইন্দিরা ইজ ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ ইন্দিরা কথাটা কংগ্রেস নেতা দেবকান্ত বড়ুয়ার নিশ্চয়ই আপনাদের মনে আছে। সালটা ছিল 1976 সাল। তার কয়েক মাস আগেই দেশে লাগু হয়েছে জরুরি অবস্থা। খর্ব হয়েছে মানুষের স্বাধীন মত প্রকাশের অধিকার। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিরোধিতা করলে জেল যাত্রা ছিল তখন অনিবার্য। তেমনই এক পরিস্থিতিতে দেবকান্ত বড়ুয়ার এই মন্তব্য। দেবকান্ত কংগ্রেসের সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী, এমনকি রাজ্যপালও হয়েছিলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ সামলেছেন, কিন্তু তিনি বিখ্যাত এবং একই সঙ্গে সর্বাধিক সমালোচিত হয়েছিলেন তার এই মন্তব্যের জন্যই। নরেন্দ্র মোদী বিভিন্ন জনসভায় সে কথা স্মরণ করিয়ে দিয়ে বলছেন, মানুষ অহংকার পছন্দ করে না। সেই অহংকারের জন্যই দেশবাসী কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। একেবারে হক কথা বলেছেন আমাদের প্রধানমন্ত্রী। 1978 সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিল গোটা দেশ। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পর্যন্ত সেই নির্বাচনে পরাজিত হয়েছিলেন। মানুষ অহংকারীকে অতীতেও পছন্দ করেনি, এখনো কিন্তু পছন্দ করে না, আর আগামী দিনেও করবে না। এটা কিন্তু জানতে হবে, মনে রাখতে হবে। কিন্তু মোদিজি, আপনি নিজে কি সেই কথাটা বিশ্বাস করেন, নাকি শুধু কংগ্রেসকে আক্রমণ করার জন্যই ইতিহাসের পাতা থেকে তুলে এনেছেন এই অতীতটাকে? নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সকলের কথা খুব মন দিয়ে আগে শোনা। আমার এই ঈশ্বর প্রদত্ত ক্ষমতাটা রয়েছে, আমি কিন্তু নিজেও এই গুণটাকে নিয়ে চলি। আমার আরো একটা গুণ রয়েছে, তা হলো আমি কখনোই কাজের সময় কে ফোন করলো, কে মেসেজ করলো তা নিয়ে বিশেষ ভাবি না। আমি যখন কোনো কাজ করি তখন নিজের 100% দিয়ে করি। বক্তা আর কেউ নন, স্বয়ং নরেন্দ্র মোদী। সম্প্রতি সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে এভাবেই তিনি নিজের ঢাক নিজে পিটিয়েছেন, তথা কথিত বিশ্বগুরু নরেন্দ্র মোদী। এখানে গুরুত্বপূর্ণ তথ্যটা হলো, গত 10 বছরে তিনি একবারও কিন্তু সাংবাদিক সম্মেলন করেননি। কারণ কথা শুনতে নয়, বরং কথা শোনাতে তিনি ভালোবাসেন। দেবকান্ত বড়ুয়াকে মানুষ মনে রেখেছে তার তৈলাক্ত মন্তব্যের জন্য। নরেন্দ্র মোদীকেও মানুষ যুগ যুগ ধরে মনে রাখবে, কারণ রাষ্ট্রনায়ক হয়ে নিজের ঢাক নিজে পেটানোর এমন নজির অতীতে নেই, ভবিষ্যতে পাওয়ারও সম্ভাবনা অতীব ক্ষীণ। নির্বাচন আসতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের বাংলায় নিত্যযাত্রী হয়েছেন। ঘন ঘন বাংলায় আসছেন, রাজনৈতিক ভাষণের মাঝে 2-4 লাইন বাংলাও বলছেন। মানে বোঝাই যাচ্ছে তিনি বাংলা শিখছেন। এই সুযোগে কে বড়, এই ছড়াটা একবার মোদিজি পড়ে নিতে পারেন। তাতে বাংলার সংস্কৃতি, বাংলার রুচি সম্পর্কে অন্তত কিছুটা ধারণা হবে তার। আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। বড় যদি হতে চাও ছোট হও, তবে মানে এইগুলো অন্তত তাকে জেনে নিতে হবে। এবার প্রচারের স্টাইল বদলে ফেলেছেন নরেন্দ্র মোদী। 21-এর ভোটে তার টার্গেট ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই প্রতিটা জনসভায় তাকে কটাক্ষ করেছিলেন। মুখ থুবড়ে পড়েছিল বিজেপি, তাই আর দিদি ও দিদি বলে এবারে কটাক্ষ করছেন না তিনি। এবার তার হাতিয়ার হয়েছে আমিত্ব। তিনি দেশ জুড়ে আত্মপ্রচারে নেমেছেন। তার আত্মপ্রচারের ধাক্কায় কেন্দ্রীয় সরকার এখন হয়ে গিয়েছে মোদী সরকার, ভারতীয় জনতা পার্টি হয়ে গিয়েছে মোদীর পার্টি। তাই দলীয় হোর্ডিং থেকে শুরু করে সরকারি বিজ্ঞাপন
সর্বত্রই শুধু মোদির জয়গান। এখন চলছে মোদির গ্যারান্টি। তার কথায় মোদির গ্যারান্টি হলো গ্যারান্টি পূরণের গ্যারান্টি। তিনি বলছেন 2014 সালে মোদিকে দেশের মানুষ চিনত না, কিন্তু 10 বছরে তাকে দেশের মানুষ চিনেছে, তাই সঠিকভাবে নির্বাচন করবে। তার নিজের কাজের উপর ভরসা থাকলে তাকে এত গ্যারান্টি দিতে হচ্ছে কেন? এই প্রশ্ন তো স্বাভাবিক। 10 বছর দেশ চালানোর পরেও তার এত গ্যারান্টি দেওয়ার কি কোনো প্রয়োজন ছিল? মোটেই না। কিন্তু তাকে দিতে হচ্ছে, তাকে গ্যারান্টি দিতে হচ্ছে, কারণ আজকে দিনের স্বপ্ন দেখিয়ে 2014 সালে ক্ষমতায় আসা নরেন্দ্র মোদী প্রায় কোনো প্রতিশ্রুতি রক্ষা করেননি। বছরে 2 কোটি চাকরির আশ্বাস দিয়েছিলেন নরেন্দ্র মোদী, তা আজ পূরণ হয়নি বলাই বাহুল্য। উল্টে তার আমলে দেশে বেকারত্ব বেড়েই চলেছে। 2013-14 অর্থবর্ষে দেশে বেকারত্বের হার ছিল 4.9%। এবছর ফেব্রুয়ারিতে মাসে তা বেড়ে হয়েছে প্রায় 8%। বাড়ছে অনাহারে, অর্ধাহারে, অপুষ্টিতে ভোগা মানুষের সংখ্যা। 2018 সালে দেশে অনাহারে থাকা মানুষের সংখ্যা ছিল প্রায় 19 কোটি, আর 2023 সালে এসে দেখা যাচ্ছে সেটা বেড়ে হয়েছে প্রায় 35 কোটি। ক্ষুধা, বেকারত্ব সহ প্রায় সমস্ত ক্ষেত্রেই ভারতের অবনতি একেবারে স্পষ্ট। তাই বিরোধীদের কটাক্ষ, মোদির গ্যারান্টি মানে দেশকে পিছিয়ে দেওয়ার গ্যারান্টি। ঠিকই তো, এ রাজ্যে লড়াইটা নরেন্দ্র মোদীর আমিত্বের সঙ্গে বাংলার বহুত্ববাদের। বিজেপির সিএ চালুর উদ্দেশ্য হচ্ছে একটা বিশেষ ধর্মের মানুষকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা। অন্যদিকে বহুত্ববাদে বিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলায় যারা আছেন তারা সকলেই দেশের নাগরিক। নরেন্দ্র মোদী মুখে বলছেন সবকা সাথ সবকা বিকাশ, অথচ বাংলার গরিব মানুষের 100 দিনের কাজ বন্ধ, বন্ধ আবাস যোজনার টাকা। বিকশিত হচ্ছেন মুষ্টিমেয় কিছু শিল্পপতি। কালাধনও ফিরিয়ে আনতে পারেননি তিনি। নীরব মোদী, মেহুল চোকসিদেরও দেশে ফেরানো যায়নি, ফেরানো হয়নি। এইসব দেখে দেশের মানুষ বুঝেছে যে স্লোগানে এবং প্রচারে নরেন্দ্র মোদী সেরা, তার ধারে কাছে কেউ নেই। নরেন্দ্র মোদীর প্রতিটা পদক্ষেপের একটাই লক্ষ্য, প্রচার। প্রচারের আলো কিভাবে নিজের দিকে ঘোরাতে হয় তা তিনি হাতে কলমে করে দেখিয়েছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটের 48 ঘন্টা আগে প্রচার শেষ করতে হয়। 19-এর নির্বাচনে নিজের কেন্দ্রের প্রচার শেষ করেই তিনি পৌঁছে গিয়েছিলেন অমরনাথ। আপনাদের মনে আছে নিশ্চয়ই। সমস্ত সংবাদ মাধ্যমে জায়গা করে নিয়েছিল ধ্যানমগ্ন প্রধানমন্ত্রীর ছবি। আপনাদের মনে আছে নিশ্চয়ই। করোনা কালেও তিনি লক্ষ্যচ্যুত হননি। ভ্যাকসিন সার্টিফিকেটে ছাপানো হয়েছিল তাঁরই ছবি। বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন মানে ইউজিসি এক নির্দেশিকায় জানিয়েছিল বিশ্ববিদ্যালয়ে এবং কলেজে সেলফি জোন তৈরি করতে হবে। পড়ুয়া এবং শিক্ষকরা সেখানে দাঁড়িয়ে ছবি তুলবেন। তবে সেই সেলফি পয়েন্টের ব্যাকগ্রাউন্ডে কিন্তু নরেন্দ্র মোদীর ছবি মাস্ট। এমনকি কোন ইভেন্টে এবং প্রধানমন্ত্রীর কোন মুডের ছবি দিয়ে ব্যাকগ্রাউন্ড তৈরি হবে সেটাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। এখানেই শেষ নয়, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষক এবং বিভিন্ন কাজে আসা অতিথিদের সেই সেলফি পয়েন্টে ছবি তোলার ব্যাপারে উৎসাহিত করার জন্য কর্তৃপক্ষকে দেয়া হয়েছিল বিশেষ নির্দেশ। তরুণ প্রজন্মের মধ্যে নিজের ইমেজ তৈরির এমন পরিকল্পনা অতীতের কোনো প্রধানমন্ত্রী করেননি, কিন্তু মোদিজি পেরেছেন। কারণ কে কি বলল, কে কি ভাবলো তার তিনি তোয়াক্কা করেন না। সেই জন্যই মোতেরা স্টেডিয়ামের নাম বদলে তিনি সেটা নিজের নামে করে নিতে পেরেছেন। বিজেপির কর্মী সমর্থকরাও তাই বুঝেছেন যে মোদিজির আত্মপ্রচারের বিষয়টা তারা ভালোভাবেই বুঝতে পেরেছেন। তাই দলীয় সমাবেশে যত না বিজেপি জিন্দাবাদ ধ্বনি ওঠে, তার চেয়েও দেখা যায় অনেক বেশি ধ্বনি ওঠে মোদি মোদি চিৎকার। কর্মীদের সে কাজে উৎসাহিত করার জন্য আবার মোদিজি ভাষণের মাঝে পজও দেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, অহংবোধ পৃথিবীর সবচেয়ে বড় চোর, সে স্বয়ং ভগবানের সামগ্রীও নিজের বলিয়া দাবি করিতে কুণ্ঠিত হয় না। সংঘের বিচারক থেকে 3 বারের মুখ্যমন্ত্রী, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের 2 বারের প্রধানমন্ত্রী, এবার স্বপ্ন শুধু ক্ষমতায় ফেরার নয়, 400 ছোঁয়ার। মোদিজি অহংকার হয়তো আপনাকেই মানায়, কিন্তু সমস্যাটা কোথায় জানেন? বাংলা আমিত্বে নয়, বহুত্ববাদে বিশ্বাসী। এটাই রবীন্দ্রনাথের শিক্ষা। এবার বলি, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা একটু পরিবর্তন করে
রাত 10টার পরিবর্তে সন্ধ্যে 7টায় করা হয়েছে। এবার প্রতিদিন কম বেশি রাত 10টায় থাকবে জনপ্রিয় ঝটপট 10টা খবর। মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে, ইরান ইসরায়েল সংঘাত নিয়ে, ইসরায়েল গাজা সংঘাত নিয়ে, বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে প্রতিবেদন থাকছে সন্ধ্যে 7টায়। জানতে গেলে দেখতে গেলে নিউজ নির্ভীকে আপনাকে অবশ্যই তাই চোখ রাখতে হবে। প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন ছাড়াও ভারতের 18তম লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। আর অনুরোধ করব, সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীক চ্যানেলের অনুষ্ঠান অবশ্যই প্রতিদিন নিয়মিত দেখুন। অনেকেই যে অভিযোগটা করেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিক মতো পৌঁছয় না, এটা কেন হচ্ছে তো আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না। নিউজ নির্ভীক নিয়মিত দেখলে হয়তো দেখবেন যে নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান, নিউজ নির্ভীক চ্যানেলের অনুষ্ঠান না দেখতে পান, তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। ইউটিউবে ইংরাজিতে NEWSNIRVIK নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন, অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। আর হ্যাঁ, এখন নিয়ম করে থাকছে লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ সব আপডেট খবর। গত 19শে এপ্রিল শুক্রবার প্রথম দফায় সারা ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে 3টে মিলিয়ে মোট 102টো কেন্দ্রে লোকসভা ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভারতের 18তম লোকসভা নির্বাচন নিয়ে বিশেষভাবে থাকছে তাই সমস্ত রাজনৈতিক দলের মিটিং মিছিলের সভা সমাবেশের যতটা পারা যায় লাইভ সম্প্রচার, সরাসরি সম্প্রচার থাকছে। প্রার্থী বা নেতাকর্মীদের সম্ভব হলে সাক্ষাৎকারও। তাই বলবো, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন আর অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।